This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরলাম ব্রেকের পর। আপনারা দেখছেন প্রেস কর্নার। দীপের সঙ্গে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে, এবং প্রেস কর্নারে এই মুহূর্তে আরও একবার অস্বস্তির কথাই বলবো। কার অস্বস্তি? সন্দীপ ঘোষের। তার কারণ তার অস্বস্তি অনেকাংশে বেড়ে গিয়েছে। হাইকোর্টে প্রবল চাপের মুখে পড়তে হয়েছে তাকে। বেলা ৩টের মধ্যে এই সন্দীপ ঘোষকে লম্বা ছুটিতে যেতে বলুন, না হলে আমরা প্রয়োজনীয় নির্দেশ দেব। এই কড়া বার্তা এসেছে স্বয়ং প্রধান বিচারপতির কাছ থেকে। বেলা ১টার মধ্যে সন্দীপ ঘোষের নতুন নিয়োগপত্র এবং পদত্যাগপত্র জমা দিতে হবে তলব করেছেন প্রধান বিচারপতি। আরজি কর মামলায় কেস ডায়েরি তলব কলকাতা হাইকোর্টে। আমার সহকর্মী শ্রাবন্তী এই মুহূর্তে রয়েছে। শ্রাবন্তীর কাছ থেকে আরও ডিটেল জানবো। শ্রাবন্তী, এক প্রকার চাপে সন্দীপ ঘোষ তার বলার অপেক্ষা রাখে না। হঠাৎ এই তলব, এই নির্দেশ, এর নেপথ্যে কি ছাত্র আন্দোলন? এই নেপথ্যে কি আন্দোলনের জোর? নিঃসন্দেহে সেটা বলা যায়। আজকের মামলার শুরুটা যখন হয়েছিল তখন প্রধান বিচারপতি এই নির্যাতিতার সঙ্গে যা যা হয়েছে এবং কিভাবে কোথায় তদন্ত আটকে রয়েছে, সর্বোপরি সিবিআইকে দেওয়া হবে কিনা এই ব্যাপারটায় চর্চা চলছিল। তিনি এটাও জানিয়েছেন যে বিভিন্ন সংবাদপত্র পড়ে এই প্রিন্সিপালের বিষয়ে তার কাছে খবর এসেছে এবং তিনি দেখতে পাচ্ছেন। আজকের আইনজীবীরাও বলেন যে যদি সত্যি প্রভাবশালী না হন, সেই সন্দীপ ঘোষকে মাত্র ২৪ ঘন্টার মধ্যে ফের পুনর্বহাল করা হলো অন্য মেডিকেল কলেজে। এখান থেকে প্রধান বিচারপতি বারবার বলেছেন যে এটা অত্যন্ত আশ্চর্যের ব্যাপার। কয়েক ঘন্টার মধ্যে তিনি কিভাবে আবার নতুন পদ পেলেন, যেখানে তিনি মরালিটি নিয়ে ইস্তফা দিচ্ছেন। তাই তার নিয়োগপত্র, একই সঙ্গে তার ইস্তফাপত্র, সেখানে কি তিনি লিখেছিলেন ইস্তফা দেওয়ার সময়, সেটাই জানতে চাইছে আদালত। বেলা ১টার সময় কেস ডায়েরি সহ যাবতীয় জিনিসপত্র নিয়ে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। বেলা ৪টের সময় প্রধান বিচারপতি হুঁশিয়ারি দিয়েছেন যে বেলা ৩টের মধ্যে যদি এই প্রিন্সিপাল ফের নতুন করে তিনি না যান, নতুন ইস্তফা না দেন, তাহলে অন্য কিছু ভাবতে হবে। অর্থাৎ যেভাবে এই প্রাক্তন প্রিন্সিপালের দিকে গোটা ব্যাপারটা চলে গেছিল, সেটা কিন্তু আদালতের নজর এড়ায়নি। আর ঠিক সেই কারণেই এই ধরনের একটা কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধান বিচারপতি। বেলা ১টার সময় এই মামলার শুনানি হবে। তার আগে আরও একজন আইনজীবী, যিনি মামলাকারীর আইনজীবী ছিলেন, কৌস্তব বাগচি, তার কাছে জানতে চাইব কেস ডায়েরি পেলে আদতে কি বোঝা সম্ভব হবে যে পুলিশ কিভাবে তদন্ত করেছেন, নাকি কোথাও গিয়ে বারবার আপনারা যেটা বলছেন এভিডেন্স নষ্ট, সেটা বোঝা যাবে? দেখুন, বারংবার আমাদের যেটা বক্তব্য প্রথম থেকে রাজ্য সরকারের তরফ থেকে, সেটা হসপিটাল অথরিটি হোক বা পুলিশ অথরিটি হোক, তাদের কন্ডাক্টটাই খুব সাসপিশিয়াস, এবং কোর্ট এই বিষয় নিয়ে বিস্ময় প্রকাশ করেছে। যেভাবে ভিকটিমদের ফ্যামিলিকে প্রথমে বলা হয়েছিল অসুস্থ, তারপর সুইসাইড, তারপরে ৩ ঘন্টা এনে বসিয়ে রাখা, এবং পরবর্তীকালে তারা যেভাবে তড়িঘড়ি পোস্টমর্টমের পরে বডিটা নিয়ে চলে গেল। আমি সেখানে একটা ডকুমেন্টস অ্যানেক্স করেছি, নিউজ পেপার রিপোর্ট। সেখানে দেখা যাচ্ছে ভিকটিমের যে ফ্যামিলি মেম্বাররা, বাবা মা, তারা সবাই টালা থানায় গেছিলেন, তারা জানতেন না বডিটা কোথায় যাচ্ছে। এখানে প্রশ্ন যে সন্দীপ ঘোষের কি ধরনের রেসপন্সিবিলিটি দেখলেন গোটা ঘটনা, এবং এই জায়গাতেই তো কোর্ট বিস্ময় প্রকাশ করেছে। আমার রিট পিটিশনটায় সঞ্জীব ঘোষ অ্যাজ ওয়েল অ্যাজ সঞ্জয় বাশিস, দাদেন প্রিন্সিপাল আর দাদেন এমএসবিপি হ্যাজ বিন মেড আ পার্টি, এবং আমি বলেছি তাদেরকে ক্রিমিনাল প্রসিডিংয়ে অ্যাকিউজড পারসন ইমপ্লিট করাও। সম্পূর্ণ বিষয়টা থেকে তিনি দায় এড়াতে পারেন না। তার রেজিগনেশন দেওয়ার পর রাজ্য সরকার তাকে প্রাইস পোস্টিং দিচ্ছে, এই জায়গাটাতেও কোর্ট বিস্ময় প্রকাশ। আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, আমি কোর্টকে আর একটা জিনিস বলেছিলাম, সেটা হচ্ছে চিফ মিনিস্টারের যে স্ট্যান্ড। তিনি ঘটনার পরের মুহূর্তে বলছেন সিবিআই হয়ে গেলে আমাদের কোনো আপত্তি নেই, সিবিআই ইনভেস্টিগেশন করলে। 2 দিন পরে সম্পূর্ণ একটা ভিন্ন অবস্থান নিয়ে বলছেন 7 দিন সময় দিলাম। এই 7 দিন সময়টা আমাদের মতে এভিডেন্স ওয়াইপ আউট করার জন্য, এবং এই বিষয়টা আমরা কোর্টের কাছে তুলে ধরেছি। এই বিষয়গুলো ফের বেলা ১টার সময় উঠে আসবে, এবং আদতে সিবিআই তদন্ত দেওয়া হয় কিনা সেটা যেমন গুরুত্বপূর্ণ, প্রধান বিচারপতির নজর এড়িয়ে সন্দীপ ঘোষ আদতে সেই ফের নতুন করে পুনর্বহালের জায়গায় থাকতে পারছেন কিনা, সে ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। শুভজিৎ, একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তো বটেই। পাশাপাশি যাকে নিয়ে আমরা কথা বলছি, যার সম্বন্ধে যাবতীয় বিষয়গুলো উঠে আসছে, সেই সন্দীপ ঘোষ, তিনি ইস্তফা দেওয়ার পর কি বলেছেন আপনাদের শোনাবো। ব্যাক টু ব্যাক আপনাদের শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলেছেন এই বিষয়ে, শুনুন। ন্যাশনাল মেডিকেল কলেজে আপনাকে বদলি করা হচ্ছে, এটা যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেই জন্য কি আপনি ইস্তফা দিলেন আজকে? আমি জানি না এই খবর, আমার কাছে এই খবর এখন অবধি নেই, আমি শুনিনি, এখনো কোনো বদলি অর্ডার আমি হাতে পাইনি, আমি জানিও না। আমি জানি না। স্যার, আরেকটা যে বিষয় হচ্ছে, ধন্যবাদ, আমাকে যেতে হবে। প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন,
বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়।